এই প্রাসাদটি নির্মাণ হয়েছে 1884 সালে। মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুরের নির্মিত এই প্রাসাদ। এই বাড়িটিকে বলা হয় প্রাসাদ, যেখানে ঠাকুরবাড়ির শারদোৎসব আমরা অ্যারেঞ্জ করে থাকি। প্রাসাদে পুজো বহুদিন ধরে হতো। আমি ছোটোবেলার থেকে এই পুজো দেখে বড় হয়েছি। যেভাবে আর 4টে বাড়িতে পুজো হতো সেরকম মা আসতেন, আমরা মায়ের পুরো সাজ পোশাক নিজের হাতে সাজাতাম। আমি ওই পুরো প্রসেসটা খুব এনজয় করতাম। এই যে অনেক মানুষের সমাগম বাড়িতে পুজোর সময়, মানে যাদের সাথে সারা বছর দেখা হতো না, এই পুজোটা একটা বেশ ভালো অজুহাত ছিল সেই সব মানুষের সাথে দেখা করার, বসে বেশ আড্ডা মারা। আমার ঠাকুমা মারা যেতে পুজোটা বন্ধ করতে আমরা বাধ্য হই, মূলত একটি কারণে যে আমাদের লোকবল বড্ড কম। মা বাবা আমি ভাই, আমরা কেউই এই পুজোর যে রীতি আচার মেনে যে পুজো করা, এর যে নিয়ম, ব্রাহ্মণের হাতে ভোগ দেওয়া, এইসব নিয়ম আচারগুলো আমি পার্সোনালি খুব একটা বুঝতামও না, আর খুব একটা অ্যাপ্রিসিয়েট বা এনজয়ও করতাম না। আমি তো সংস্কৃত ভাষাটার সাথে খুব বেশি পরিচিতি আমার নেই, যার ফলে যখন আমার হয়ে কেউ মন্ত্রপাঠ করছে সেটা আমি বেশিরভাগ সময় বুঝি না। আমার কাছে এই বিষয়টা খুব একটা হেজি জায়গা, যে আমি যেটা নিজে পারি না আমি সেটা মায়ের চরণে কি করে দেব। তবে হ্যাঁ, একটা জিনিস আমি পারি, এবং সেটার মাধ্যমে আমি কিন্তু সেই শক্তির কাছে পৌঁছে যাওয়ারও একটা পথ দেখেছি। আমি জানি পৌঁছে যাওয়া যায়, সেটা আমি নিজে অনুভব করেছি। আমার নিজের শিক্ষায়, আমার নিজের রেওয়াজে, আমার নিজের পরিশ্রমে, আমার নিজের সাধনার মাধ্যমে আমি কিন্তু সেটা অনুভব করেছি। আর সেটা হচ্ছে আমার নৃত্যের মাধ্যমে, আমার শিল্পের মাধ্যমে। খুব সম্ভবত এই ঘরটাতেই আলপনা দেওয়া হচ্ছিল খ্রিস্ট উৎসবে। কথায় কথায় আমরা কি শারদোৎসব করতে পারি না? তো আমি ঘটনাচক্রে তখন ছিলাম না। আমি তখন পাহাড়ে যাওয়ার টিকিট কেটেছি, পাহাড়ে যাব, প্রচণ্ড নেশা, পুজো আসতে 1 মাস মতন বাকি। দাদা মানে মনোজদা এসে বললেন যে এবারে বেড়ানো ক্যান্সেল, এবারে আমরা শারদোৎসব করছি। খুব কনসিয়াসলি এখানে কোনো পুজো হয় না, মায়ের মূর্তি একটা থাকে ঠিকই, এবং সেটা ঘিরেই এই পুরো আয়োজন। আমাদের বাড়িতে দুর্গাপুজোতে যে যে জিনিসগুলো আমি খুব এনজয় করতাম, আমি সেই জিনিসগুলোকে রেখে আমার ঠাকুরবাড়ির শারদোৎসবটা সাজালাম। যেমন আমি মাকে সাজাতে খুব ভালোবাসতাম, তাই ঠাকুরবাড়ির শারদোৎসবে কিন্তু মায়ের মূর্তি থাকে। সেই মূর্তিতে কোনো পুজো হয় না, কিন্তু সেই মূর্তি খুব সমারোহের সাথে আমরা সাজাই, নিজে হাতে মাকে সাজাই। লোকজনের আনাগোনা এই পুজোর সময়, নানা মানুষের সাথে কথা বলা, তাদের সাথে দেখা করা, তাদের সাথে উহুজ্জুতি আড্ডা, আমার ঠাকুরবাড়ির শারদোৎসবের সবটাই আছে। এখন শুধু পরিবারের মানুষজন নয়, সারা বিশ্বের মানুষজনকে কিন্তু আমি আমার ঠাকুরবাড়ির শারদোৎসবে আমন্ত্রণ জানানোর সুযোগ পাই, এবং দেশ বিদেশ থেকে মানুষ আসেন। পুজোর সময় বিকেলবেলা মাঝে মাঝে আমাদের একটা গান বাজনার আসর হতো, ছোট করে হলেও সেটা হতো। এখন কিন্তু ঠাকুরবাড়ির শারদোৎসবে এই গান বাজনা এই সবেরই আসর। প্রচুর শিল্পী মানুষেরা এই পুজোর 4টে দিন এখানে আসেন, এবং তাদের এই অনুষ্ঠানের দ্বারাই আমরা মাকে অঞ্জলি দিই, যার জন্য এই অনুষ্ঠানটিকে আমরা শিল্পাঞ্জলিও বলে থাকি। ঠাকুরবাড়ির শারদোৎসবে পুজো থাকে না ঠিকই, কিন্তু এই প্রস্তুতি কিন্তু পুজোর থেকে অনেক বেশি শক্ত, কারণ আমাদের নানা অনুষ্ঠানের রিহার্সাল করতে হয়। এই যে এই জায়গাটাতে আমাদের রিহার্সাল হয়, আজকেও ইনফ্যাক্ট আমাদের রিহার্সাল শুরু হয়ে গেছে। ডাকঘরের শিল্পীরা রিহার্সাল করে আমাদের সাথে। এই 4 দিনের অনুষ্ঠান ডাকঘর ভীষণভাবে অ্যাক্টিভ, এবং সেখানে সূরজের সাথে একবারে কাঁধে কাঁধ মিলিয়ে তারা চলে। আমি কুমারেশ, আমার বন্ধু, দাদা, সৌরজ, আমরা অ্যাজ এ নিউক্লিয়াস একটা টিম হিসেবে আমরা এখানে কাজ করি।
আমাদের কুতাম্বালামের শিল্পীরা থাকে, আমাদের প্রচুর বন্ধুবান্ধব থাকে যারা আমাদের আমন্ত্রিত শিল্পী হয়ে আমাদের সাথে এই আনন্দ যজ্ঞে মেতে ওঠেন। পারফরমেন্স হবে এটা তাদের কাছে খুব মজার একটা প্রস্তুতি আর কি। তার জন্য তারা প্র্যাকটিস করে, তারা সেই গানটা তাদের শিখতে হয়, সেই নাচের মুভমেন্টগুলোকে তাদের বসাতে হয়, রেগুলার একটা রেওয়াজের মধ্যে তাদের থাকতে হয়, রিহার্সালের মধ্যে থাকতে হয়। তো এই যে একটা ডিসিপ্লিন ব্যাপার, এগুলোও আমরা আনন্দ মেলার মধ্যে থেকেই আমরা তাদেরকে একটু এক্সপোজ করার চেষ্টা করি যতটা আমাদের পক্ষে সম্ভব। আর যে কোনো একটা অনুষ্ঠান করতে গেলে সেটার তো একটা প্রস্তুতি লাগে। তো এই শারদোৎসবে একদিকে যেমন এই উৎসবের প্রস্তুতি, অন্যদিকে কিন্তু অনুষ্ঠানের প্রস্তুতিও চলে। তো দুটো প্রস্তুতি সমানভাবে চালিয়ে যেতে হয়। আমাদের এই ঠাকুরবাড়ির শারদোৎসবে পুরো যে সাজানোটা হয়, সেই সাজানোটাও কিন্তু আমরা নিজে হাতে করি। আর সেটা করার জন্য আমাদের 1 দিন 2 দিন বেশ লাগে। আমরা বেশ কুমোরটুলি ভ্রমণ হয় এবং সেখানে একদম নিজেরা পছন্দ করে করে সাজানোর সামগ্রী সব কিনে আনা হয় এবং সেগুলোকে তারপরে কিভাবে ডিজাইন করে কিভাবে সাজাবো সেগুলো সব ছেলেমেয়েরাই করে। তারা বেশ পরিশ্রম করে এই পুরো দালানটাকে ঠাকুরবাড়ির শারদোৎসবের জন্য সাজিয়ে তোলে। ঠাকুরবাড়ির শারদোৎসব একেবারেই অন্য রকমভাবে আমরা পুজোর দিনগুলো উদযাপন করে থাকি। সবসময় ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট ব্যবহার করার চেষ্টা করি, সেজন্য সাজসজ্জাতেও আমাদের সেই ইকো ফ্রেন্ডলি বিষয়টা রাখতে হচ্ছে। তো সেই ইকো ফ্রেন্ডলির জন্য আমরা শোলা ব্যবহার করছি, শোলার বিভিন্ন জিনিস যা আমরা কুমোরটুলি থেকে সংগ্রহ করেছি। আমরা সবাই একসাথে একজোট হয়ে কাজ করছি সবার জন্য। আমরা আশা করছি যেন সবাই আসে, দেখে এবং মজা করে, বাচ্চারা বড়রা। পুজোর আমাদের যে ঐতিহ্য, বাঙালির ঐতিহ্য, শোলা শিল্প সমস্তটা মিলিয়ে এই পুরোটা ডিজাইন করা হচ্ছে। সব আমাদেরই হাতের করা, তাই সবার ভালো লাগছে কিনা সেটারও খেয়ালটা আমাদেরই নিতে হবে। আরেকবার সকলকে ঠাকুরবাড়ির শারদোৎসবে স্বাগত জানাই। খুব খুশি হয়েছি আপনারা সকলে এসেছেন। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা আমরা করব। শুরু করছি আনন্দ মেলা। রবীন্দ্রনাথ যেটা করেছিলেন সেটা হচ্ছে শান্তিনিকেতনে একটা আনন্দ বাজার। সেটা করার মূলত যা আমি যতটুকু ইতিহাস জানি, যে পুজোর সময় ছুটি হয়ে যেত, শান্তিনিকেতনে ছেলেমেয়েরা সব বাড়ি চলে যেত। তার আগে তারা তাদের হাতের কাজের জিনিস, তারা সারা বছর কিছু কিছু যা বানাতে পেরেছে তাদের নিজেদের হাতের তৈরি জিনিসপত্র দিয়ে তারা সেই আনন্দবাজারটাকে সাজিয়ে তুলতো। ওই কনসেপ্ট থেকেই ইন্সপায়ার্ড, আমি বলবো না একই জিনিস, কারণ শান্তিনিকেতনের প্রাঙ্গণে যেটা হতো সেটা তো কলকাতায় করা সম্ভব নয়।
একটা ছোট করে আনন্দ মেলা হয়। সেই আনন্দ মেলাটাও মহালয়ার দিনে হয়, অর্থাৎ পুজোর বেশ 7 দিন আগে। আর এই আনন্দ মেলায় আমরা চেষ্টা করি ছোট ছোট ছেলেমেয়েরা যারা নানা ধরনের হাতের কাজ করে, রান্নাবান্না যারা ভালো করে, ঠাকুরবাড়ির প্রচুর মেয়েরা বউয়েরা আছে যারা ঠাকুরবাড়ির খুব পুরনো পুরনো রেসিপি তারা জানে, এখানে বাইরের লোকজনও আসে। আনন্দ মেলার অনুষ্ঠানটাও খুব মজার হয়। অনুষ্ঠানে মূলত আমরা চেষ্টা করি বাচ্চারা যাতে পার্টিসিপেট করতে পারে। আর বাচ্চা বলতে আমি মিন করছি 3 বছর 4 বছর থেকে শুরু করে 7, 8, 9 বছর অবধি, 9-10 বছর অবধি বাচ্চা। তো প্রচুর বাচ্চারা আসে আমাদের এই আনন্দ মেলায়। যেখানে খেপার গানে নাইকো মানে নাইকো সুর, আইরে জিথাই উধাও হাওয়ায় মন বেঁচে যায় কোন সুদূর। তো আবল তাবল কবিতার বিভিন্ন অংশ নিয়ে একটা স্কিট মতন তৈরি করা হয়। আজ গুবিচাল পেঠিকে বেতাল মাদবি মাতাল রঙেতে, আইরে তবে ফুলের ভাবে অসম্ভবের ছন্দেতে। একটা গল্পের আসর থাকে যেখানে ওদেরকে গল্প শোনানো হয়। এই গল্প বলার যেটা আর্ট, সেটাও আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, কারণ সত্যি আমাদের আর বাচ্চাদের সাথে গল্প করার বা তাদেরকে গল্প শোনানোর সময় আস্তে আস্তে কমে যাচ্ছে। তুমি তবে কে অভিনয় করে গেল? গরু খোঁজা করেও সে লোকটাকে আর পাওয়া গেল না। ये जो एक इनिशिएटिव लिया है शौरजा ने, आई एम रियली थैंकफुल टू बी अ पार्ट ऑफ दिस वंडरफुल इवेंट। এটা অনেক ভালো, অনেক মজা ছিল। এখন থেকে এটা আমার ফেভারিট ওল্ডেন আর্কিটেকচার প্লেস। এবছর যেমন আমরা একটা পুতুল নাচের দলকে আমন্ত্রণ জানিয়েছি। প্রেজেন্টেশনটা খুবই সুন্দর হয়েছে। যারা এই অনুষ্ঠানগুলো বোঝে তাদেরই এটা ভালো লাগবে। তো আমারও খুবই ভালো লেগেছে, খুব এনজয় করেছি। এখানকার ক্রাউডটা ভীষণ ভালো আর কাস্টমার ভীষণ ভালো, ভীষণ মানে সত্যি জিনিস, জায়গাটা এসে বেশ ভালো লাগছে। রবি ঠাকুর যেটা চিন্তা করেন বা ঠাকুরবাড়ি যেটা চিন্তা করে সেটা বোধহয় অন্যরা একটু বাদে নেয়। I mean it's not good. I mean good word is not enough for this experience. Okay. ঠাকুরবাড়ির শারদোৎসবটা 3 ভাগে ভাগ করা। মহালয়ার দিন যেমন আনন্দ মেলা হয়, সপ্তমী অষ্টমী নবমী হয় আনন্দ উৎসব, আর দশমীর দিন আমাদের আনন্দ যাত্রা। या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दितः नमस्तस्यै 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 नमो नमः। আনন্দ উৎসবটা মূলত অনুষ্ঠান দিয়ে সাজানো। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। একটা ফোকাস রাখার চেষ্টা করি, আমি জানি না কতদিন এটা আমরা পারবো, সেটা হচ্ছে বাংলার যেসব অবলুপ্ত আর্ট ফর্মস, যেমন ধরো I warmly welcome each one of you to ঠাকুরবাড়ির শারদোৎসব। এটি আমাদের 2য় বছর। আমাদের মুখ্য যিনি দর্শক তিনি তার আসনে বসে পড়েছেন। শুরু করব আমরা আমাদের ঠাকুরবাড়ির শারদোৎসব। মূল অনুষ্ঠানে আমরা প্রথমেই আমাদের সঙ্গে পেয়েছি বিদুষী মিতা নাগ।
রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের নাচ সেটা তো থাকেই, কারণ আমরা মূলত সেই চর্চাই করি। তাই একটা নিজেদের অনুষ্ঠানও আমরা রাখি, নিজেদের শিল্পাঞ্জলি মায়ের পায়ে। শুরু হচ্ছে নির্ঝরের স্বপ্নভঙ্গ, নির্মাণে গুরু শ্রী অভয় পাল। এবারে বাউল গান আছে, উত্তম দাস বাউলের বাউল গান হবে। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে ধরা দেয় না, দেখেছি রূপসাগরে মনে মানুষ কাঁচা সোনা। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সন্তুর বাদন আছে, একজন খুবই নবীন শিল্পী আমাদের সন্তুর বাজিয়ে শোনাবেন। কবি এক সময় বললেন, তুমি বলবে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, হয় বলবে কেমিক্যাল মিউজিক আর না হলে মিউজিক্যাল কেমিস্ট্রি। রবীন্দ্রনাথের সাথে তার এমনই সম্পর্ক ছিল। পুষ্প ফুটে কোন কুঞ্জ বনে, কোন নিভৃতে ওরে কোন গহনে, এ কি সুন্দর শোভা, এ কি সুন্দর শোভা। নন্দসুত বলি যারে ভাগবতে গায়, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। ওগো এই তো সেই তো, এই তো সেই তো, এই তো সেই তো, এই তো সেই তো। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতা, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। কবিগানের লড়াইয়ের আসর হয়। বামেতে সরানন সহ সরস্বতী, দক্ষিণেতে লক্ষ্মী গুহ গণপতি। বামেতে সরানন সহ সরস্বতী, দক্ষিণেতে লক্ষ্মী গুহ গণপতি। অসুর নাশিনী কেশরী বাহিনী, অসুর নাশিনী কেশর বাহিনী মা। আর কবি গানটা খুব ভালো লেগেছে, মানে এতদিন কবি গান কাকে বলে মানে শুনেছি, কিন্তু খুব মজার লেগেছে যতটুকু শুনেছি। এছাড়া পুরাতনী বাংলা গান, কুল ওই অকুল কান্ডারির করে, নন্দিনী বলো নগরে 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 নগরে, নন্দিনী বলো নগরে।
বহু রাজা জমিদারদের বাড়িতেও গান করেছি, কিন্তু আজকে এই 2023-এর দুর্গাপূজার নবমী তিথিতে আমি টেগোর প্যালেসে বসে এই মুহূর্তে আমার সারা জীবনের যে অভিজ্ঞতা আর আজকের অভিজ্ঞতা আমার সম্পূর্ণ আলাদা। আরেকটা জিনিস যেটা আমি ভীষণ ভালোবাসতাম সেটা হচ্ছে এই ভাসানের যাত্রা। ভাসানটা আমার ভালো লাগতো না। আমাদের সব থেকে বড় ঈশ্বর তো প্রকৃতি, গঙ্গা, সে তো প্রকৃতির এক অংশ, সেটাকে এত মানে বাজেভাবে দূষণ করার কোনো অধিকার আমাদের আছে কি না জানি না। তো সেই জন্য ঠাকুরবাড়ির আনন্দ যাত্রাটা তখন ডিজাইন করলাম। এই আনন্দ যাত্রায় কিন্তু শুধু আনন্দ আছে, এতে কোনো ভাসান নেই।